আমরা একটু আগে কথা বলছিলাম ব্যাংক খাত এবং মুদ্রানীতি নিয়ে, এবং এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে মুদ্রানীতি নিয়ে কথা হচ্ছিল, এবং সেখানে বলা হচ্ছিল যে গতবারের মতো এবারের যে মুদ্রানীতিটা আসতে চলেছে সেটা কিছুটা সংকোচনমূলক হতে পারে। এই বিষয়ে আপনার মতামতটা কি? কিছুটা না, ওরা তো বলেই যে আগের মতোই সংকোচনমূলক হবে। পলিসি রেট 10%ই থাকবে। পলিসি রেট 10% থাকলে ডেফিনেটলি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট আগের মতোই বেশি থাকবে। তো এটা নিয়ে অবশ্য অনেকে বলছিল যে এখন কি এটাকে আর একটু শিথিল করা যায়, কারণ আমরা তো আসলে ক্রেডিট এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করতে চাচ্ছি, ক্রেডিট বাড়াতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি। এই অবস্থায় লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রোহিবিটিং ফ্যাক্টর। সুতরাং এটাকে কি আরও কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তো সেগুলো নিয়ে এখন জল্পনা চলছে। তো সম্ভবত আজকে মুদ্রানীতি ঘোষণা করা হয়নি। তো এটা নিয়ে সম্ভবত এখনও বাংলাদেশ ব্যাংক হয়তো বা কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। কনক্লুশনে পৌঁছতে পারলে ডেফিনেটলি তারপরে ওরা মুদ্রানীতি ঘোষণা করবে। সুদের হার নিয়ে সবসময় একটা কথা হচ্ছিল, এর আগের মুদ্রানীতিটাতেও, যেটা বর্তমানে মুদ্রানীতি চলছে সেখানেও সুদের হারটা কমানোর একটা দাবি করছিল ব্যবসায়ীরা। তবে যেটা সংকোচনমূলক নীতি যেটা আসতে চলেছে সেখানেও সুদের হার কমানোর খুব একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই বিষয়ে কি বলবেন? ব্যবসায়ীদের দাবিটা বলবো যে আসলে গভর্নর মহোদয়ের ওনার অবজেক্টিভ হচ্ছে যে হি ওয়ান্টস টু রিডিউস দ্য আপনার প্রাইস লেভেল। তো আপনার উনি প্রাইস লেভেল 7% নামিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো হয়নি। সেই জন্য উনি সংকোচনমূলক আপনার মুদ্রানীতি নিয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতি অর্থই হচ্ছে যে আসলে রেট অফ ইন্টারেস্ট বেশি হবে। রেট অফ ইন্টারেস্ট বেশি হলেই লোকজন সেখানে আপনার কম ফান্ড ইউজ করবে, ব্যাংক ফান্ড, তাহলে লেন্ডিং রেট অফ ইন্টারেস্টও বেশি থাকবে, যার ফলে কম ফান্ড ইউজ করবে এবং আলটিমেটলি ডিমান্ড ফর মানি কমে যাবে এবং আসলে জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে কাজ হবে না, অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আপনাকে হাত দিতে হবে, এবং যার জন্য যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স উইল বি মোর এফেক্টিভ দেন মনিটারি মেজার্স। তো সংকোচনমূলক মুদ্রানীতি ঠিক আছে, এটাকে আমি অপোজ করি না, কিন্তু এটার পাশাপাশি আরও যে সাপ্লিমেন্টারি মেজার্সগুলো নেওয়া উচিত সেগুলো নেওয়া হচ্ছে না। তো ওগুলো না নিলে আপনার শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে আপনি প্রাইস লেভেল কন্ট্রোলে আনতে পারবেন না। যেহেতু ব্যবসায়ীরা বারবার বলছেন যে বিনিয়োগ যেহেতু কমে যাচ্ছে সুদের হারটা বেশি থাকার কারণে, তাহলে কেন এই সুদের হারটা কমানো যাচ্ছে না বা কেন কমাচ্ছে না বাংলাদেশ ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের তো কিছু করে না, কারণ বাংলাদেশ ব্যাংক তো বলেছে এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। এখন ইনফ্লেশন রেট ইজ সো হাই, সেখানে আপনি পলিসি রেট আর কত কমাবেন, আপনি কোন জায়গায় আনবেন কোম্পানি? তো সুতরাং এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করছে মার্কেটে। এখন মার্কেটে ইনফ্লেশন রেট যদি বেশি হয়, আপনার বেস রেটও বেশি হবে, আপনার পলিসি রেটও বেশি হবে, আলটিমেটলি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট আপনার বেড়ে যাবে। এইখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে শুধুমাত্র ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা যে আপনার ইম্প্যাক্টেড হচ্ছে, এইটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এখানে আরও কিছু এনভায়রনমেন্ট আছে, আরও কিছু কথাবার্তা আছে, যেমন বিজনেস এনভায়রনমেন্ট, তাই না? বিজনেস এনভায়রনমেন্টটা কেমন, এটাও তো কনজেনিয়াল না। তারপরে আপনার ডিমান্ড ফর ক্রেডিট, এটা না আপনার ডোমেস্টিক ডিমান্ড না ফরেন ডিমান্ড, কোথাও নাই। তো সুতরাং শুধুমাত্র মুদ্রানীতি দিয়েই আসলে যে ওরা এফেক্টেড হচ্ছে তা না, আমাদের বিজনেস এনভায়রনমেন্টও তো সুখকর না, খুব একটা কনজেনিয়াল না। সুতরাং সেগুলো ইমপ্রুভ করতে হবে। এবং আলটিমেটলি আমরা হিসাব করে দেখি তো যে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কেন বেশি বাংলাদেশে। লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কিন্তু আসলে অন্য কোনো ফ্যাক্টরের জন্য বেশি না। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আপনার কস্ট অফ ব্যাড ডেট। এই কস্ট অফ ব্যাড ডেটের উপর কেউ হাত দিতে চায় না, এবং এই NPL বা কস্ট অফ ব্যাড ডেট আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাড্রেস করতে পারবেন আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাতে পারবেন না। তো সুতরাং সেদিকে কেউ হাত দেয় না, এবং ওই NPL ওয়ালাদের ওই ডিফল্টারদের কেউ কোনোভাবে ডিস্টার্ব করতে চায় না। দেখেন, না ব্যবসায়ীরা ডিস্টার্ব করতে চায়, না আমাদের সরকারি ব্যবস্থা ডিস্টার্ব করতে চায়। এটা ঠিক না, কিন্তু ওইটাকে আপনি অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ কস্ট অফ ব্যাড ডেট উইল বি হাই। আমাদের এখানে যে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বেশি, এটা কস্ট অফ ফান্ড ইজ হাই তা না, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও বেশি না, কস্ট অফ ক্যাপিটালও বেশি না, আমাদের বেশি শুধুমাত্র কস্ট অফ ব্যাড ডেট। তো ওইটা কমানো হতে হবে, এবং ওইটাকে কমাতে গেলে NPL আপনাকে হাত দিতে হবে, ওইটাকে অ্যাড্রেস করতে হবে প্রপারলি, তবে দেখবেন আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমবে। বাংলাদেশে খেলাপি ঋণের সংখ্যাটা অনেক বেশি, এবং এই খেলাপি ঋণটাকে উসুল করা বা এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া
বা তাদের ঋণখেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এই বিষয়ে কি দেখছেন, বাংলাদেশ ব্যাংক কি করছে? এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আমি বলবো যে খুব তৎপর না, কারণ এটা আমরা বহু আগে থেকে বলেছি আপনি ইউল হ্যাভ টু অ্যাড্রেস দ্য এই সমস্ত এনপিএল, এটাকে অ্যাড্রেস করতে না পারলে আপনার শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট না, আপনার ব্যাংকিংয়ের বহু প্রবলেমে, যেমন আপনার গভর্নেন্স প্রবলেম, এইগুলো অনেক কিছুই অ্যাড্রেসড হয়ে যাবে। সুতরাং ওইটাকে আপনার অ্যাড্রেস করতে হবে, এবং এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যেটা সবসময় বলে আসছি যে এইভাবে অ্যাক্রস দ্য বোর্ড সেম পলিসি দিয়ে আপনি সবাইকে রিচ করতে পারবেন না। যেটা এখন করতে হবে মূলত সেটা হচ্ছে যে আপনার টোটাল খেলাপিটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিদের ক্ষেত্রে আপনার এই শুধু মনিটারি মেজার্স বা সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কারণ ওরা তো ইচ্ছাকৃত, ওদের টাকাটা নিচে মেরে দেওয়ার জন্য। সুতরাং ওদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, ওদের জন্য গভর্নমেন্ট মেজার্স লাগবে, তাই না? কিন্তু অনিচ্ছাকৃত খেলাপি যারা ব্যবসা ঠিকমতো করতে পারেনি, মার্কেট ঠিকমতো পায়নি, র মেটেরিয়াল ঠিকমতো পায়নি, হয়তো বা কোনো লেবার আনরেস্টের জন্য ঠিকমতো প্রোডাকশন করতে পারেনি, তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারবেন। এবং সেক্ষেত্রেও অ্যাড্রেস করার জন্য সবগুলো ব্যাংকের যেটা উচিত, আমরা সবসময় বলি যে প্রত্যেকটা ব্যাংকের একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকা উচিত, এবং সেই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট এই ডিফল্টারদের সাথে আলাপ আলোচনা করে তার রিজনসগুলো খুঁজে বের করবে যে কী কারণে তারা ডিফল্ট করলো, অ্যাকর্ডিংলি সে এখানে মেজার্সগুলো নিবে। কারণ সবার একই ধরনের মেজার্স না, সেই জন্য একই ধরনের পলিসি দিয়ে আপনি সবাইকে অ্যাড্রেস করতে পারবেন। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফিং করেছিলেন, সেখানে তিনি একটা কথা বলেছেন যে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদেরকে তিনি দায়ী করেছেন আমানত রাখার বিষয়ে। এই বিষয়টাকে আপনি কি? না, আমি একেবারে এটা অ্যাগ্রি করি না। বাংলাদেশের লোকজন এত ফাইন্যান্সিয়ালি লিটারেট না, তাই না? উনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি ব্যাংক সিলেকশনের ক্ষেত্রে ভুল করছেন, এটা কি আমার দোষ? বাংলাদেশের ডিপোজিটররা একেবারে থিওরিটিক্যালি ব্যাংক সিলেক্ট করে তারপরে টাকা পয়সা রাখবে, ওইটা না। আচ্ছা, এটা গেল একটা দিক, কিন্তু আমি যদি উল্টা আরেকটা দিকে বলি, এটা তো ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। ইন্ডিয়ার লোকজন ঝুঁকি নিতে পারে না বলেই তো ব্যাংকে নিয়ে টাকা রাখে, ওকে? এবং ব্যাংক বাধ্য তাকে টাকা সময় মতো ফেরত দেয়, এবং এই ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে কে? বাংলাদেশ ব্যাংক। সুতরাং এই যে লোকগুলো আজকাল ডিপ্রাইভড হচ্ছে, তার জন্য বোথ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড দ্য ব্যাংক দে আর রেসপন্সিবল মোর দ্যান দ্য ডিপোজিটর্স। এই যে 5 ব্যাংকের একীভূত হচ্ছে এবং একীভূত হওয়ার পরে এখানে 4% করে মুনাফাটা দেওয়ার কথা হচ্ছে, তো এই যে প্রক্রিয়াটা করা হচ্ছে, যে প্রসঙ্গে যেটা আমরা আছি, যে একীভূত প্রক্রিয়ায় কি ব্যক্তি আপনারা দেখছেন, মানে কি বাধার সম্মুখীন হচ্ছে এখন পর্যন্ত? না, একীভূত প্রথম কথা হচ্ছে আমি সবসময় টোটালি অ্যাগেনস্টে যে সরকারি টাকা দিয়ে প্রাইভেট ব্যাংকে এগুলো বেল আউট করার কোনো জাস্টিফিকেশন নেই। এবং আমরা যখন প্রথম থেকে যেগুলো বলে আসছিলাম যে আপনারা এই সমস্ত বেল আউট করার ব্যাপারে সিম্পলি প্রত্যেকটা ব্যাংকের জন্য আপনারা বলে দিবেন যে তোমাকে এই সময় দেওয়া হলে এই সময়ের মধ্যে তুমি টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো, যদি না পারো ইউ মাস্ট কুইট। এবং ওই ডিপোজিটরদের টাকা আপনাদেরকে দিয়ে দেবে, কারণ সবসময় তো গভর্নর মহোদয় বলছে ডিপোজিটররা কোনোভাবে ডিপ্রাইভড হবে না, এমপ্লয়িরা কোনোভাবে ডিপ্রাইভড হবে না, সমস্ত কথা উনি সবসময় বলে আসছে। এখন সেই সমস্ত থিওরিটিক্যাল কথা বললে তো কোনো লাভ নেই। আর থিওরিটিক্যাল কথা যদি বলেন, আমি তো বলবো ইট ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। এটা ব্যাংকের আইনি দায়িত্ব ভাই, তাই না? এটা আইনি দায়িত্ব ওর টাকা ফেরত দেয়া, অন্য কোনো দায়িত্বের কথা না, আইনি দায়িত্ব। দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস নট ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স যে আপনি শেয়ার হোল্ডারদের রেসপন্সিবল করবেন। এখন বাংলাদেশ ব্যাংকের করণীয় কি? এখন বাংলাদেশ ব্যাংকের কি করা উচিত এই বিষয়ে? বাংলাদেশ ব্যাংক তো মনে হয় যেন এই মার্জার ছাড়া আর কিছুই বুঝে না দুনিয়াতে, অ্যাজ ইফ মার্জার ইজ দ্য অনলি সলিউশন ফর দিস এনপিএল অথবা ফর দিস আপনার প্রবলেম ব্যাংকস, তাই না? তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যেটা করণীয় আমরা, এবং ওই সময় মতো কাজ না করলে যা হয়, প্রথম থেকেই বাংলাদেশ ব্যাংকের যেটা করণীয় ছিল যে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা পলিসি করে দেওয়া, ঠিক আছে দিস ইজ মাই লাইসেন্সিং ক্রাইটেরিয়া, তুমি যদি লাইসেন্স পাও তোমাকে লাইসেন্স দেওয়া হবে, তুমি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করো তোমাকে লাইসেন্স দেওয়া হবে, দেন ইউল গো ফর ইউর ওন বিজনেস, তুমি বিজনেস করবা, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার না, তাই না? ইফ ইউ ক্যানট সার্ভাইভ ইন দ্য মার্কেট ইউ মাস্ট কুইট। এইটা না করে আমরা এইগুলোকে এখন বেল আউট করতেছি, এর ফলে তো ওদের অভ্যাসটা আরও খারাপ হয়ে যাবে, ওরা দে উইল বি মোর ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট। তখন আরও অন্যান্য ডিফল্টাররা বলবে, অন্যান্য ব্যাঙ্কগুলো বলবে যে তাহলে আমার ব্যাংকটা হেল্প করেন, শুধু এই ইসলামী ব্যাঙ্কগুলোকে কেন হেল্প করবেন, তাই না? তো এগুলো করা উচিত হয় না, একেবারে উচিত না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতিকে কমিয়ে রাখা কতটা যৌক্তিক? না, ওইটা তো আমার এই মুদ্রানীতি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে সেটা ঠিক আছে, এটা আমি অপোজ করি না, কিন্তু এটার সাথে সাপ্লিমেন্টারি আপনার এইগুলো করতে হবে।
এটার সরকারের সাথে অন্যান্য কোনো সংস্থাগুলোর দায়িত্ব আছে কিনা এই মূল্যস্ফীতি কমিয়ে আনার অ্যাডমিনিস্ট্রেটিভ পেছনে? মেজার্স আরে এই যে ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম বাড়িয়ে দিচ্ছে, যখন খুশি তখন আপনার তারপরে এই যে আপনার এই যে কী বলে কার্টেল করে ফেলে, তারপরে এই যে চাঁদাবাজি, তো এইগুলো কি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে নাকি? এগুলো তো সরকারি ল অ্যান্ড অর্ডার আপনার সিচুয়েশন, এগুলো সরকার দেখবে, তাই না? তো সুতরাং ডেফিনেটলি মুদ্রানীতি ঠিক আছে, মুদ্রানীতি ইটসেলফ ইজ দ্য কারেক্ট ওয়ান, কিন্তু ওইটাকে সাপ্লিমেন্ট করতে হবে বাই দিস অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।